আজকাল আশা তন্নির কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার মনের মধ্যে কারোর জন্য সুপ্ত অনুভূতি জাগ্রত হয়েছে, যাকে তার এই 27 বছরের জীবনে প্রথম বসন্তের ছোঁয়ায় আবির্ভাব ঘটেছে। হ্যাঁ, আসাব তন্নিকে পছন্দ করে। রাতে যখন ঘুমোতে যায় তখন সেই ঝোপড়ুটে মুখশ্রী ভেসে ওঠে সায়ান্নে। কি এক নিদারুণ অনুভূতি! হঠাৎ করেই কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতে পেয়ে হালকা করে সরে গেল, কারণ তনি একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, যা দেখে আসাফের মনে ক্রোধ সৃষ্টি হলো। জানি না কেন, কিন্তু ইচ্ছে করছে তন্নির হাসির অভ্যন্তরের দাঁতগুলো ভেঙে দেই, যাতে সে আর হাসতে না পারে অন্য কোনো পুরুষের সামনে। কিন্তু আবার ভাবছে, যদি তার দাঁত ভেঙে দেয় তাহলে তো তাকে বুড়ির সাথে সংসার করতে হবে। না না, আপাতত সেই প্ল্যান ক্যান্সেল, অন্য কিছু করতে হবে। এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখে টনি তো দূরের কথা, তার কোনো ছায়াও নেই। চারপাশে খুঁজে কাঙ্ক্ষিত ব্যক্তি দেখা আর পেল না, তাই সে মন উদাসীন করে অফিসে যাওয়ার জন্য উদ্যত হলো। আজ মেঘা না ঘুমিয়ে আদ্রিয়ানের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করতে লাগলো। বোর হচ্ছিল, তাই টিভি ছেড়ে মার্শা বিয়ারের কার্টুন দেখতে লাগলো আর সামনে চকলেট রেখে খেতে লাগলো। ঘড়িতে দেখলো প্রায় 12টা, এখনো আদ্র আসছে না। এইদিকে তার ঘুম ঘুম পাচ্ছে। এতক্ষণ বাইরে কি করে কে জানি, মাফিয়াগিরি করে হয়তো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, এই লোক একজন মাফিয়া। শুধু মাফিয়া না, গন্ডার মাফিয়া। শেষ পর্যন্ত এই মাফিয়ার জন্য আমি বসে বসে অপেক্ষা করছি। কি দিন এলো রে। এইসব ভাবতে ভাবতেই দরজায় কলিং বেলের শব্দ হলো। একজন সার্ভেন্ট তাড়াতাড়ি দরজা খুলে দিল। মেঘাও সামনে তাকালো কে এসেছে দেখার জন্য। কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতে পেয়ে মুখে সামান্য হাসি ফুটে উঠল। প্রায় অনেকদিন পর কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেল। আগে থেকে অনেক সুন্দর হয়েছে, আর সে এই ব্যক্তি চিন্তা করতে করতে রুগী হয়ে গেছে। অসভ্য লোক একটা। আচ্ছা, উনি যে এত সুন্দর, তাহলে তো ওনাকে দেখে মেয়েরা হয়তো গিলে খায়। কিন্তু এখন সে কি করছে? সে কখন থেকে আদ্রিয়ানকে দেখে যাচ্ছে। আদ্রিয়ান ফোনে কথা বলছিল প্রায় 10 মিনিটের উপরে, আর মেয়েটাও তার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে, তার ওইসব উদ্ভট ভাবনাগুলো ভাবছে। আদ্রিয়ানের যখন কথা বলা শেষ হলো তখন সামনে ফিরতে গেলে মেঘার সাথে ধাক্কা খায়, আর মেঘাও ধাক্কা খেয়ে ভাবনার জগৎ থেকে বের হলো। আদ্রিয়ানের বাহু বন্ধন থেকে বের হতে পারলো না, কারণ ধাক্কা খেতেই আদ্রিয়ান মেঘার কোমর জড়িয়ে ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকায়। আদ্রিয়ান মেঘাকে হঠাৎ এইভাবে এখানে এক্সপেক্ট করেনি, কারণ এত রাত পর্যন্ত তো তার জেগে থাকার কথা না। এই মেয়ে এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছিল? আদ্রিয়ান মেঘাকে ঠিকভাবে দাঁড় করিয়ে মেঘার দিকে না থেকে সামনের দিকে তাকালো। এখানে কি করছিলে? আর এত রাতে তুমি এখনো জেগে আছো কেন? হঠাৎ আদ্রিয়ানের প্রশ্নে কি উত্তর দিবে ভেবে পেল না, তাই যা মুখে আসলো তাই বলল। ঘুম আসছিল না, তাই একটু। ঘুম না আসলে রুমে থাকবে, এত রাতে এখানে কেন? মেঘার উত্তরে কি বলবে আর ভেবে পেল না, তাই চুপচাপ থাকলো। আদ্রিয়ান মেঘাকে রুমে যেতে বলে সেও উপরে চলে গেল, আর রেখে গেল অপেক্ষারত এক তৃষ্ণার্ত কিশোরীকে। মেঘা একটা জিনিস খেয়াল করেছে, আদ্রিয়ান মেঘার সাথে কথা বলো তার দিকে তাকিয়ে কথা বলিনি। কই, আগে তো তার দিকে নজর রেখেই কথা বলতো, কিন্তু এখন হঠাৎ করে তার চোখে অশ্রু চলে আসলো। জানে না কেন, কিন্তু আদ্রিয়ানের এই ব্যবহারে খুব কষ্ট লাগছে তার। লোকটা তো এটাও জিজ্ঞেস করলো না সে কেমন আছে, তার দিকে ভালোভাবে তাকালোও না। তাই তাড়াতাড়ি সে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। আজকে সে আদ্রিয়ানের সাথে খাবে বলে ডিনারও করেনি। খিদেও লেগেছিল খুব, কিন্তু চকলেট খেয়ে আপাতত খিদে উধাও হয়ে গেছে, তাই শুয়ে পড়তে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে আদ্রিয়ান আজকে ঘুম থেকে উঠতে লেট করায় নাস্তা করতেও লেট করে এসেছে। অনেকদিন পর মেঘাকে সামনাসামনি দেখতে পাবে দেখে খুশি হলো। মহারানী হয়তো কালকের ব্যবহারে কষ্ট পেয়েছে, কিন্তু তারও বা কি করার? ছোট্ট পরীটাকে কষ্ট না দিলে তো তার মনে জায়গা করতে পারবে না। সম্পর্ক তো আগে শক্ত হয়েছে কাগজের মাধ্যমে, কিন্তু মনের সম্পর্কটাও যে জরুরি। কিন্তু টেবিলে মেঘাকে না দেখে ভাবলো হয়তো নাস্তা করা হয়ে গেছে হয়তো, তাই মুখটাকে গম্ভীর করে নাস্তা করতে শুরু করলো। স্যার, একটা কথা বলার ছিল। গম্ভীর কণ্ঠে আদ্রিয়ান বলার জন্য ইশারা করলো। আসলে স্যার, ম্যাম তো কাল সন্ধ্যা থেকে কিছু খায়নি। রাতে খাবারের কথা বললে ম্যাম বলল যে আপনি আসলে নাকি খাবে, তার জন্য উনি অনেকক্ষণ ওয়েট করেছিলেন। সার্ভেন্টের মুখে এরূপ কথা শুনে আদ্রিয়ান অবাক হলো। মেঘার এক এক সময় এক এক কাজ দেখে অবাক হচ্ছে, কিন্তু পরে আবার সার্ভেন্টের উপর তাকিয়ে দাঁড়িয়ে গেল। তোমাদের ম্যাম খাইনি আর সেই কথা তোমরা এখন বলছো আমাকে? আর রেনু খালা, আপনি তো জানতেন
মেঘুর খালি পেটে থাকা বারণ। ডক্টর বারবার নিষেধ করে দিচ্ছে, যেহেতু ওর পেস্ট্রিকের প্রবলেম আছে প্রচণ্ড। বাবা, আমি তো তোমাকে সেটা বলার জন্য কাল রাতে তোমার রুমে গিয়েছিলাম, কিন্তু তোমার রুম লক দেখে আর যেতে পারিনি। ভেবেছি হয়তো তুমি ঘুমিয়ে পড়েছো। আর্যন এসব কথা শুনে খালাকে আর কিছু বলতে পারলো না, কারণ সত্যি সে কাল অনেক ক্লান্ত ছিল, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল। আর্যন খাবার রেখে উপরে উঠে মেঘার রুমের দিকে যাওয়ার জন্য অগ্রসর হলো। রুমে গিয়ে প্রথমে দুইবার নক করলেও কোনো আওয়াজ পেল না। মেঘা অবশ্য এত বেলা অবধি ঘুমায় না, তাই আর্যনের ব্যাপারটা সামান্য খটকা লাগলো। তাই আর নক না করে নখ ঘুরিয়ে ভেতরে ঢুকলো। মেঘা কখনো রুম লক করে ঘুমায় না, ছোট থেকেই এমন সে। আর্যন রুমে ঢুকে দেখলো মেঘা কম্বল মুড়িতে ওই পাশে মুখ করে শুয়ে আছে। তাই আর্যন সামনের দিকে গিয়ে অগ্রসর হলো। হঠাৎ করে খেয়াল করলো মেঘা একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। আর্যনের মনে হঠাৎ করেই ভয় চেপে বসলো, তাই তাড়াতাড়ি মেঘাকে ধরে সামনে ফেরালো। দেখলো তার ছোট্ট জানটা চোখ বন্ধ করে কান্না করছে। আদ্র, আমার না খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না তো। আব্বু থাকলে তো ব্যথা ভালো করে দিত। এখন তো আব্বুও নেই, আব্বুকে এনে দেন না আদ্র। প্রভাতের সূর্যের তাপ দীর্ঘ হচ্ছে ধীরে ধীরে। মানুষের কোলাহল বাড়ছে যার যার কর্মব্যস্ততায়। সবকিছুই বহমান স্রোতের মতো পাল্লা দিয়ে ছুটছে। কারোর জন্য কারোর সময় থেমে নেই। যার যার নির্ধারিত সময় নিয়ে চলছে ক্ষণ চলছে কার্য ব্যস্ততা। কিছুক্ষণ আগে মেঘাকে ডক্টর ইনজেকশন করে গেছে, সাথে কিছু ওষুধের সমাবেশ। মেয়েটা অল্প সময়ের মধ্যেই কেমন একটা নেতিয়ে পড়েছে। নরম ফুল যেমন অল্প যত্নের অভাবে নেতিয়ে পড়ে, ঠিক তেমনি এই ফুলটিও নেতিয়ে পড়েছে। মেঘার মেয়েলি সমস্যার কারণে অজস্র ব্যথার সম্মুখীন হয়েছে। ডক্টর বলল এটা হয়তো প্রায়ই হতো, সঠিক চিকিৎসা হয়তো পড়েনি, যার জন্য ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারে। আর সাথে অনেকক্ষণ না খেয়েছিল, যার জন্য দুই ব্যথায় জোরালো প্রভাব পড়েছে। মেঘাকে আগেই প্রেসক্রাইব করা হয়েছিল যাতে সময়ের খাবার সময়ে করা হয়। এর হেরফের হলে গ্যাস্ট্রাইকের সমস্যা হবে। এখন আপাতত কিছু ওষুধ দিয়ে গেছে, সাথে কিছু টেস্ট করতে বলা হয়েছে। এই বলে ডক্টর রেহেনা বিদায় নিল। যেহেতু সে গাইনি বিভাগের না, তাই বেশি কিছু বলতে পারেনি। তাই আগে কিছু টেস্ট দিয়েছে। যদি সব নর্মাল হয় তাহলেই মঙ্গল, নয়তো আরেকজন তো আছেই তার চিন্তায় বিভোর থাকার। এসে থেকে না পাগলামি করলো। ছেলেটা যে মেয়েটাকে এতটা পাগলের মতো ভালোবাসবে কি জানতো? সে যাই হোক, মেয়েটা ভালোবাসার মর্ম বুঝলেই হলো। অবশ্য ব্যথার দরুন আর্জিয়ানের হাত এক মুহূর্তের জন্য ছাড়েনি। এতে বোঝা যাচ্ছে মেয়েটির মনে সূক্ষ্ম কোণের ভরসার জাগরণ। ভেবে ডক্টর রেহেনা মুচকি হেসে তাদের প্রাইভেসি দেওয়ার জন্য বেরিয়ে গেল। তার নিজেরও এখন হসপিটালে কাজ আছে। আস্তে আস্তে মেঘা চোখ খুলল। এরপর সামনে তাকিয়ে দেখলো আর্জিয়ান তার পাশে অধ্যসা হয়ে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ করে আর্জিয়ানকে নিজের পাশে দেখে চমকে উঠল। তাই তাড়াতাড়ি উঠতে গেলে পেটে হালকা চাপ অনুভব করলো, আর সাথে মৃদু চিৎকার করলো। হঠাৎ করে এই আওয়াজে আর্জিয়ান তাড়াতাড়ি মেঘাকে ধরলো। কি সমস্যা তোমার? এত তাড়াহুড়া কিসের? আসতে ওঠা যায় না অভদ্র মেয়ে? আর্জিয়ানের ধমক শুনে মুখটাকে কান্না কান্না ভাব এনে ফেলো। মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দেবে। কি লোক রে, দেখছে অসুস্থ, তাও তার সাথে কেমন গন্ডার মতো আচরণ করছে। সাদিকে আর গন্ডার বলি ভেবে মুখ ফুলিয়ে নামতে গেলে। কই যাচ্ছ? এখন কি ওয়াশরুমে গেলেও আপনাকে বলে যেতে হবে? হঠাৎ মেঘার এমন চটং চটং কথা শুনে আর্জিয়ানের ভুরু কুচকে এলো। এই যে মিস্টার গন্ডার, আপনি যদি আজ্ঞা দিতেন তাহলে আমি একটু আমার প্রাথমিক কাজে যেতাম। বলে আর্জিয়ানের উত্তরের অপেক্ষায় থাকলো। এদিকে আর্জিয়ান হঠাৎ করে মেঘার এমন আচরণ দেখে হতবাক। যে মেয়ে কথা বলতো মিনমিন করে, সে এখন কেমন চটপটে ভাবে কথা বলছে। ডক্টর কি পেটের চিকিৎসা করাতে গিয়ে মাথার চিকিৎসা করলো নাকি? উফ, কি হলো, যাবো কি? আর্জিয়ান বোকার মতো মাথা নেড়ে সম্মতি দিল। আর মেঘাও বিরক্তিকর ফেস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আর্জিয়ান এখনো অবাক চোখে তাকিয়ে আছে। কি মেয়ে রে, যে কাল পর্যন্ত কথা বলতো মাথা নিচু করে, আজ সে আর্জিয়ানের সাথে এইভাবে কথা বলো? এত সাহস কিভাবে হলো? এইদিকে মেঘা ওয়াশরুমে ঢুকেই দরজা লক করে মিররের দিকে তাকালো। কিভাবে সে কথাগুলো বললো সে নিজে জানে না। এখনো বুক দুকপুক করছে। মনে হচ্ছে হৃৎপিণ্ড এখনই তার সাথে ঝগড়া শুরু করে দেবে। কি এক অবস্থা!
আসলে ব্যাপারটা হলো, অতি লজ্জায় মানুষ যখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে তখন কি করে না করে তার কোনো হুঁশ থাকে না। মেঘারও সেই অবস্থা হয়েছে। ফ্ল্যাশব্যাক। আদ্র, আমার না খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না তো। আব্বু থাকলে তো ব্যথা ভালো করে দিত। এখন তো আব্বুও নেই, আব্বুকে এনে দেন না আদ্র। আদ্রিয়ান তখন তাড়াতাড়ি মেঘার পাশে বসে তাকে নিজের বুকের দিকে নিয়ে নিল। এরপর হাত বুলাতে লাগলো। কি হয়েছে জান? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। মেঘা ব্যথার জন্য কথা বলতে পারছে না, তবুও খুব কষ্ট করে। আদ্র, আমি মনে হয় মরে যাব। আগে তো এত ব্যথা করতো না, আজকে বেশি ব্যথা হচ্ছে। আপনি কিছু করুন না, ব্যথা কমিয়ে দেন না। জান একটু সহ্য করো, আমি এখনই ডক্টর ডাকছি পড়ি। এই বলে আদ্রিয়ান উঠতে লাগলে মেঘা আদ্রিয়ানের বুকের সাথে শক্ত করে খামচে ধরল। মেঘা প্রচন্ড ঘামছে, সাথে কেঁপে কেঁপেও উঠছে। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, কোথাও যাবেন না প্লিজ। বলে আবার কান্না করতে লাগলো। এই তো আমি যাচ্ছি না তো সোনা, এই তো দেখো আমি তোমার পাশেই আছি। কান্না বন্ধ করো তো দেখি, এখনই ব্যথা কমে যাবে। আদ্রিয়ান অস্থির হয়ে মেঘার মাথায় হাত বুলাচ্ছে আর তাড়াতাড়ি গার্ডদের ইমার্জেন্সি ডক্টর রেহেনাকে খবর দিতে বলল। ডক্টর রেহনা হসপিটাল যাওয়ার জন্যই পথে ছিল, আর এই পথেই হসপিটাল হওয়ায় দরুন ফোন পেয়ে তাড়াতাড়ি আদ্রিয়ানদের বাড়িতে গেল। এরপর গিয়ে মেঘার অবস্থা দেখে তাড়াতাড়ি চেক করলো। আদ্রিয়ানকে বাইরে যেতে বলে মেঘা তাকে ছাড়লো না, আর আদ্রিয়ানও যেতে নারাজ ছিল। আদ্র, তুমি বাইরে না গেলে আমি তো ওর ভালোভাবে চেক আপ করতে পারবো না। ডক্টর রেহনার কথায় আদ্রিয়ান মেঘার ব্যথাতুর মুখে তাকিয়েই। আমার জানার আছে তার সব কিছু জানার, আর এসব বিষয়ে জানারও পুরো রাইট আছে। সেই বিষয়ে কেউ না জানলেও আপনি খুব ভালো করে জানেন। গম্ভীর কণ্ঠে বলল আদ্রিয়ান। আদ্রিয়ানের কথাই আর কোনো দ্বিমত করলো না, তার কাজ শুরু করলো। আর ব্যথা কমার জন্য আপাতত ঘুমের ইনজেকশন দিল, কারণ ব্যথার ইনজেকশন দেওয়া ঠিক হবে বলে মনে করছে না। তাই আপাতত নর্মালি ব্যথার ওষুধ দিল, যাতে আপাতত ব্যথাটা থেকে রিলিফ পায়। কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে গেল। এতক্ষণ ধরে আর্তনাদ করা শব্দগুলো নিশ্চুপ হলো। আদ্রিয়ান মেঘার কপালে চুমু দিয়ে বালিশে শুইয়ে দিল। বর্তমান এসব ভেবে মেঘা খুবই লজ্জা পেল। কি পাগলামিটা না করলো, ইস। কিন্তু আদ্র এই কথা কেন বললো যে আমার সবকিছু জানার তার অধিকার আছে? হ্যাঁ মানছি, সে আমার বাগদত্তা, কিন্তু বাগদত্তা হলেই কি এত অধিকার ফলানো যায়? কিছুক্ষণ ভেবেও যখন যথাযথ উত্তর পেল না, তখন নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। আদ্র, আপনি পুরোটাই একটা রহস্য, কিন্তু এই রহস্যটা কি সেটা তো আমাকে জানতেই হবে। সোজাভাবে না জানতে পারলে বাঁকা পথে জানবো। এতদিন হয়তো আপনার নরম স্নিগ্ধ পরীকে দেখেছেন, এখন অন্য মেঘাকে দেখবেন আপনার স্টাইলে। বলে রহস্যময়ী হাসি দিল। প্রায় অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর মেঘা বের হয়ে আসলো। আদ্রিয়ানকে রুমে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ নিজের ফর্মে ছিল, এখন নর্মাল বিহেভ করতে হবে, না হলে আদ্রিয়ান টের পেয়ে যেতে পারে। তাই তাড়াতাড়ি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল। এখনো হালকা পেট ব্যথা আছে। এসব ভাবতে ভাবতে দেখলো আদ্রিয়ান হাতে চুপের বাটি নিয়ে হাজির হলো, সাথে জুস, ফল। এসব দেখে মেঘা নাক সিটকালো। উঠে জলদি এসব ফিনিশ করো, এরপর মেডিসিন আছে ওইগুলোও খেতে হবে। আমার এখন খিদে নেই, আর এসব খাবার আমি খাবো না। তোমার উত্তর চাইনি আমি, খেতে বলেছি মানে খেতে হবে। কিন্তু আমার পেটে তো খিদে নেই, জোর করে খাবো নাকি আজও? বলে জিহ্বাতে কামড় দিল। আজ কি সব ব্যবহার করছে। আদ্রিয়ান মেঘার কথার কোনো ভ্রুক্ষেপ করলো না। বেডে মেঘার পাশে বসে তাকে ওঠার জন্য ইশারা করলো। মেঘাও উঠে বসলো, কারণ আদ্রিয়ানের চোখ গরম করা মানেই মেঘার সব সাহস ফুস। আদ্রিয়ান মেঘাকে খাইয়ে দিল, আর মেঘা আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকলো। কতদিন পর লোকটিকে মন ভরে দেখছে। অনেকদিন হলো এত কাছ থেকে দেখা হয়নি। অবশ্য আগে তো মন চাইতো না, কিন্তু এখন মন বড্ড অশান্ত হয়ে পড়ে। কিন্তু না, তাকেও তো শক্ত হতে হবে, নিজের কাজ এখনো অসম্পূর্ণ ভেবে চোখ নামিয়ে খেতে লাগলো। এদিকে আদ্রিয়ান মেঘাকে দেখছে। এই হঠাৎ করেই চোখের সংযুক্তি হলো, আর এখন লজ্জায় চোখ নামিয়ে রাখলো। অবশেষে তার পরীর মন নিজের করতে পেরেছে। এখন শুধু মেঘার মুখে স্বীকার করার বাকি। মানবশূন্য রাস্তায় খুব স্পিডে চলছে কালো ও নীল রঙের দুইটি বাইক, একে অপরকে পাল্লা দিয়ে চলছে।
যেন হার জিতের লড়াই চলছে। এক পর্যায়ে কালো বাইকটি জিতল আর নীল বাইকটি থামলো এর পরপরই। প্রথম বাইকের ব্যক্তিটি নেমে হেলমেট খুলে নিজের সিল্কি চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে হালকা হেসে পিছনের ব্যক্তিটির জন্য অপেক্ষা করলো। পিছনের ব্যক্তিটি হেলমেট খুলতেই রেশমি সোনালি চুলগুলো আস্তে আস্তে গড়িয়ে পড়ল পিঠ জুড়ে। চোখের মধ্যে আক্ষেপ নিয়ে সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে তাড়াতাড়ি নেমে হেলমেটটি নিক্ষেপ করলো। অমনি সামনের ব্যক্তিটি ক্যাচ করে নিল। দিস ইজ নট ফেয়ার ভাই, তুমি আজকেও আমাকে হারিয়ে দিলে। তুই যদি আমাকে হারাতে না পারিস এতে আমি কি করতে পারি বল? আর জানিসই তো হারতে আমি একদম পছন্দ করি না। ওফ, তুমিও না ভাই। যা হোক, এত বছর পর বাংলাদেশে এসে মনটাই ভালো হয়ে গেছে। থ্যাঙ্কস গড এক্সামটা শেষ হয়েছিল, নইলে তো মম ড্যাড আসতেই দিত না। তো ক্রেডিটটা কার? বলে ছেলেটি ভুরকুচকে তাকালো। অবভিয়াসলি তোমার ভাই। তুমি যদি রাজি না করাতে তাহলে কি আসতে দিত? আচ্ছা, তুমি তো এখানে কোনো এক কাজে এসেছিলে, তোমার কাজ কত দূর? ছেলেটি আকাশের দিকে তাকিয়ে হালকা হেসে চোখ বন্ধ করে কারোর প্রতিচ্ছবি দেখলো। সেই প্রতিচ্ছবিতে ভেসে উঠল কারোর মায়াবী মুখশ্রী। যার জন্য এত দূর আসা আদৌ কি সফল হবে ইচ্ছে নাকি? কি হলো ভাই? অনেকটাই এগিয়েছে, এখন শুধু কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পেতে বাকি। মেয়েটিও ভাইয়ের কথায় সম্মতি জানালো। এরপর দুজনেই কিছুক্ষণ ওভারব্রিজের উপর থেকে আবার নিজেদের গন্তব্যে চলে গেল। এরা দুজন হলো ভাই বোন। লন্ডনেই তাদের বাসস্থান। ভাইয়ের নাম নিদ্র খান আর বোন নিশি খান। নিদ্র একজন সফল বিজনেসম্যান আর মাফিয়া ট্যাগও সাথে নিয়ে আছে। নিশি এইবার ভার্সিটি শেষ করেছে। আজকে মেঘাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে ডক্টরের প্রেসক্রাইব করা টেস্টগুলো করাতে। আদ্রিয়ান এখন মেঘাকে তেমন ইগনোর না করলেও দূরত্ব বজায় রেখে চলে। মেঘাকে রেডি হয়ে জলদি নিচে আসার জন্য বলা হলো। 10 মিনিটের মধ্যে মেঘা চলে আসলো, হিজাব আর নর্মাল একটি থ্রি পিস পরে। আদ্রিয়ান মেঘার দিকেই তাকিয়ে সামনে হাঁটা শুরু করলো। মেঘাও আদ্রিয়ানের পিছু পিছু গেল। গাড়িতে দুইজন উঠলে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। অনেকদিন পর বাইরের আলোড়ন দেখে মেঘা খুশি হয়ে গেল। ওর কখনোই বন্দি জীবন পছন্দ না। মুক্ত পাখির মতো প্রকৃতি দেখতে পছন্দ করে, করবেই বা না কেন? তার আব্বু তো তাকে স্বাবলম্বী হওয়া শিখিয়েছে, প্রত্যেক মুহূর্ত ফেস করতে শিখিয়েছে। কাজটা একটু নামিয়ে দেন না। এই অসময়ে ঠান্ডা আবহাওয়ায় অসুস্থ হতে চাইছো কি? তোমার পিছনে সারাক্ষণ পড়ে থাকলেই তো হবে না, তুমি ছাড়াও আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘার মুখের খুশির আলোড়নটা নিমিষেই উধাও হয়ে গেল। আদ্রিয়ানের কথাই খুবই কষ্ট পেল। তাকে তো আর বলেনি সে অসুস্থ হলে তাকে চিকিৎসা করাতে হবে, নিজে নিজে চিকিৎসা করবে, আর এখন সে কাজের খোঁটাও দিয়ে দিল। মেঘার প্রচন্ড রাগ উঠছে নিজের প্রতি। ড্রাইভার আঙ্কেল, গাড়ি বাড়ির দিকে নিয়ে যান। গাড়ি নিজ গন্তব্যতেই যাবে। কিন্তু আমি সেই গন্তব্যে যাব না। তোমার মতামত তো জানতে চাইনি আমি, তাই চুপচাপ বসে থাকো। আদ্রিয়ানের কথাই আর কিছু বলতে পারলো না, বলেও লাভ নেই, তাই চুপচাপ মন খারাপ করে ঠোঁট ফুলিয়ে বসে থাকলো। আদ্রিয়ানের মেজাজটা আজকে কিছুটা উগ্র, কারণ আজকে ড্রাগন কিং এর লোকেরা কিছু মেয়ে নৌপাথে পাচার করবে। এই গ্যাং যত ধরনের বাজে কাজ আছে তাই করে, কিন্তু এর প্রধান লিডারের সন্ধান এখনো পায়নি আদ্রিয়ান। তাই কাজগুলো খুব কঠিন হয়ে পড়েছে, যার নির্ধারণ মেঘার সাথে ব্যবহারের কথা মাথাতেও আসেনি। কিছুক্ষণ পরই তারা হসপিটালে পৌঁছে গেল। এরপর মেঘার যাবতীয় টেস্ট করানো হলো। এতক্ষণ মেঘা মন খারাপ করে থাকলেও কিছু একটা মনে পড়ে গেল। আদ্রিয়ান যখন মেঘাকে নিয়ে বের হবে তখনই মেঘা। শোনেন। মেঘার ডাক শুনে পাশে তাকালো আদ্রিয়ান। আমি একটু ওয়াশরুমে যাব। ঠিক আছে, আসো আমার সাথে। না না না, আপনাকে আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। আর লেডিস ওয়াশরুমে আপনি কি করবেন? মেঘার ডাক শুনে আদ্রিয়ান সরু দৃষ্টিতে তাকালো। এরপর সম্মতি দিলে মেঘা তাড়াতাড়ি অপোজিটে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। আর আদ্রিয়ান ফোনে কিছু অসমাপ্ত কাজ করতে লাগলো। যে করেই হোক মেয়েগুলোকে বাঁচাতে হবে। আদ্রিয়ান মেয়েদের যথেষ্ট রেসপেক্ট করে, আর নারী ও শিশু পাচার করা আদ্রিয়ান শুনলে গায়ের রক্ত গরম হয়ে যায়। তাই যেখানে এসব খবর পায় তখনই তাদের উচিত শায়েস্তা করে। মেঘা ওয়াশরুমে গিয়ে দেখলো ওইখানে আগে থেকে একটি প্যাকেট রাখা।
সেই প্যাকেটটি নিয়ে তাড়াতাড়ি ঢুকে প্যাকেটের ভিতরে থাকা বোরকাটা পরে নিল। এরপর আরজান আর গার্ডদের ফাঁকি দিয়ে বের হয়ে গেল। অবশ্য যান হাতে নিয়ে বের হয়েছে, যার জন্য এত কষ্ট করে এত কিছু করলো, সে কাজই যদি না হয় তাহলে সবই বৃথা। এসব ভাবতে ভাবতে তাড়াতাড়ি 2 তলায় উঠে 206 নম্বর রুমে গেল, যেখানে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটি অপেক্ষা করে আছে তার জন্য। রুমে ঢুকে সেই ব্যক্তিকে দেখতে পেল আর তাড়াতাড়ি গিয়ে তার বুকে পড়ল। ব্যক্তিটিও সাদরে তার মাথায় হাত বুলাতে লাগলো। অনেকদিন পর প্রিয় মানুষটাকে স্পর্শ করতে পারছে। বন্ধ কারাগারের মতো কোনো এক বন্দি রুমে অবিরামভাবে অনেক মেয়ের কান্না শোনা যাচ্ছে, সাথে শোনা যাচ্ছে কারো কারোর গঙ্গানির শব্দ। কেমন যেন হালকা আলোর মাঝে কতগুলো নিষ্পাপ যান বাঁচার জন্য ছটফট করছে। কিছুক্ষণ পর হয়তো এদেরকে নৌপথে চালান করা হবে। এদের মধ্যে আরেকজনও আছে, যাকে কিছুক্ষণ আগেই আনা হয়েছে। কড়া ওষুধের ড্রাগস দেওয়াতে তার অবস্থা এখন প্রায় বেহুশের মতো। সেও টের পাচ্ছে না তার সাথে কি হতে যাচ্ছে। কিছুক্ষণ পর রুমে দরজা খুলে 2-3 জন গার্ড ভেতরে ঢুকে তাদের সবার উপর রাইফেল নিক্ষেপ করে বাইরে সিরিয়ালভাবে যাওয়ার নির্দেশ দিল। মেয়েরাও ভয়ে যাওয়া শুরু করলো, না গেলে হয়তো তাদের আবার মারধর করবে। অসহনীয় যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। সবাই যখন বের হয়ে যায় তখন একটি মেয়ে এসে নিচে পড়ে থাকা মেয়েটিকে ডাক দেয়, কিন্তু মেয়েটির তেমন কোনো সার শব্দ পাওয়া গেল না। যখন কোনোভাবে ওঠানো সম্ভব হচ্ছে না তখন মেয়েটিকে ওই গার্ডদের মধ্যে একজন এসে মেয়েটিকে ধমক দিয়ে যেতে বলল। মেয়েটিও চলে গেল অন্য মেয়েগুলোর সাথে। কিরে, মাইয়াটা তো এখন উঠলো না। ভাই ডোজ মনে হয় বেশি দিয়ে ফেলছি, তা না হলে এতক্ষণ তো বেহুশ থাকার কথা না। যাইকো, মাইয়াটা কিন্তু সেই, এটারে দেখলে ভালোই টাকা কামাইতে পারবো বসে, কি বলিস? আরে হাসা কথা কইছস। বলে গার্ডগুলো মেয়েটাকে তুলে নিল। এরপর কাঙ্ক্ষিত মেয়ে গণনার রুমে নিয়ে গেল, যেখানে ফাইনাল বাছাই করে বিভিন্ন জায়গায় পাচার করা হবে। আর্জেনের রাগে মাথা ফেটে যাচ্ছে। এক তো পাচারের ব্যাপারটা, সাথে মেঘার গায়েব হওয়ার জন্য, আজ তার অসতর্কতার জন্য তার জান তার কাছে নেই, সাথে গার্ড নিয়েও আসেনি, যার জন্য সবকিছুই তার কাছে এখন বিষাক্ত মনে হচ্ছে। ইচ্ছে করছে সবকিছু ধ্বংস করে দিতে। মেঘা যখন ওয়াশরুমে গেল তখন আর্জিয়ান ফোনে কিছু ইনফরমেশন কালেক্ট করছিল। এরপর সেসব করার মধ্যেই প্রায় অনেকক্ষণ সময় হয়ে যায়। যখন খেয়াল হয় যে প্রায় 30 মিনিটের উপর হয়েছে কিন্তু মেঘা আসেনি, তখনই আর্জিয়ান ফোন পকেটে রেখে মহিলা ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে মেঘার নাম ধরে ডাকা শুরু করে, কিন্তু কেউ সাড়া দেয় না। তাই ভেতরে ঢুকে চেক করে যে কেউ নেই সেখানে। আর্জিয়ান ভুরকুচকে কপালে স্লাইড করতে থাকে। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে আশেপাশে গিয়ে খুঁজেও যখন মেঘার কোনো হদিস পায় না, তখনই কিছুটা খটকা লাগে। যদি তার মনে সন্দেহ সঠিক হয় তাহলে মেঘার জন্য কি ওয়েট করছে তা শুধু আর্জিয়ানে জানে। খোঁজ করতে করতে আর্জিয়ান তার গার্ডদের খবর দিয়ে দেয়, সাথে আসাপ আর তার প্রিয় গার্ড রুশকেও। পুরো হসপিটাল কিছুক্ষণের মধ্যেই ঘিরে ফেলা হয়েছে। এত গার্ড দেখে হসপিটালের সবাই অবাক হয়েছে, সাথে ভয়ও পাচ্ছে অনেকে। কি হচ্ছে কিছু বোধগম্য হচ্ছে না কারোরই। আসাপ আর রুশ সাথে কয়েকজন গার্ড মিলে চারিদিকে খুঁজলেও যখন মেঘার কোনো চিহ্ন পেল না তখন রুশ সিকিউরিটি রুমে গেল, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখার জন্য সেখানে গার্ডরা রাজি হচ্ছিল না। তখনই রুশের সাথে থাকা গার্ডরা তাদের বন্দুক দেখিয়ে ফুটেজ কালেক্ট করে। সেখানে সব ফুটেজ থাকলেও মেঘার ওয়াশরুম যাওয়ার ফুটেজটাই কালেক্ট করতে পেরেছে, কিন্তু আসার সময়ের ফুটেজ তো দূরের কথা, তখনকার সময়ের সব ব্ল্যাক দেখাচ্ছিল। এরপর তারপরের আরও কয়েকটা ফুটেজ ব্ল্যাঙ্ক। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ফুটেজগুলো ডিলিট করেছে, কিন্তু কে? সবকিছুই আর্জিয়ানকে হস্তান্তর করা হলে আর্জিয়ানের চোখের মনি রক্তরঞ্জিত ধারণ করে। সামনে থাকা টেবিলটি খুবই জোরে লাথি মারে, আর তাতে থাকা জিনিসগুলো সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যেই এই কাজটি করেছে সে অত্যন্ত বুদ্ধি নিয়েই করেছে, বলতে হবে আমাকে টক্কর দেওয়ার মতোই ছিল, কিন্তু সে আমার জানের দিকে হাত বাড়িয়ে একদম ঠিক করেনি। তার পরিণাম যে কতটা ভয়ানক হবে সে চিন্তাও করতে পারছে না। রুশ, তাড়াতাড়ি আমার স্পেশাল গার্ডদের খবর দাও আর গাড়ি বের করো। এরপর আর্জিয়ান গাড়ি করে নিজের গন্তব্যে যেতে থাকে আর ডাকে ফুঁসতে থাকে। হালকা ভয়ও পাচ্ছে যদি তার স্নিগ্ধ পরীর কোনো ক্ষতি করে দেয়। না না, এসব কিছুই হবে না, তার জানের কিচ্ছু হতে দিবে না। কোনো এক আলিশান বেডরুমে শুয়ে আছে মেঘা, যার কোনো হুঁশ নেই, বেঘরে বেহুশের মতো ঘুমোচ্ছে। আর পাশে রকিং চেয়ারে হেলান দিয়ে তাকে নেশালো চোখে দেখার তৃপ্তি মিটাচ্ছে। এই প্রথম তাকে সামনে থেকে দেখছে। এতদিন যাকে দেখার জন্য এত চেষ্টা করলো সে কিনা তারই আন্ডারে অন্ধকার রাজ্যে ছিল।
সে যদি সময় মতো না দেখত তাহলে তো তার মায়াবতী কোনো এক অন্ধকার রাজ্যে গিয়ে তলিয়ে যেত ভেবে নিজের প্রতি রাগ বাড়ছে। সাথে সেই গার্ডদের উপরও অবশ্য সেই গার্ডগুলো আর বেঁচে নেই, খুবই নির্মমভাবে তাদের মারা হয়েছে। কারণটা হলো তাদের ময়লা হাতে তার মায়াবতীকে স্পর্শ করেছে, সাথে কুনজরে দেখেছে, তাই তাদের অবস্থানটাও দেখিয়ে দিয়েছে সে, বলেই বাঁকা হাসলো। এরপর রকিং চেয়ার থেকে উঠে মেঘার পাশে বসে সামনের চুলগুলো ঠিক করে দিল, যা এতক্ষণ চেয়ারের সামনে অবাধ্যভাবে হালকা বাতাসে উঠছিল। যাকে সামনে থেকে দেখার জন্য এত দূর থেকে পাড়ি দিলাম তাকেই দেখার সাধ্য মেলেনি আমার এতদিন। কিন্তু ভাগ্যের বিড়ম্বনা, সে আমার রাজ্য আগে থেকেই এসে বসে আছে। অবশ্য এটাতে হয়তো তোমার ভালো হয়নি, তাই না মায়াবতী? ওই কুলাঙ্গারগুলো তোমাকে ছুঁয়েছে, ওদের নোংরা হাত তোমার পবিত্রতাকে নষ্ট করেছে, তাই না? তুমি একদম চিন্তা করো না, ওদেরকে আমি একদম ওদের যোগ্য ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। বলেই সাইকোদের মতো ঘাড় পাকা করে হাসতে লাগলো। এখন তো তুমি আমার খাঁচায়, আর যেতে দেব না তোমায়। আমার খাঁচা ভাঙা এত সহজ নয় মায়াবতী, সারা জীবন তোমার মায়ায় থেকে কাটাতে চাই গো। আর ওই আদ্রিয়ানকে তো দেখতে চাই, তার অবস্থান কোথায়? এসব বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল আর রেখে গেল ঘুমন্ত মেঘাকে, যে কিনা সব কিছু থেকেই অজ্ঞাত। তাকে ঘিরে হচ্ছে এত কিছু, কিন্তু সে তার মতোই ঘুমোচ্ছে। কেউ বিজয়ের হাসি হাসছে তো কেউ প্রিয়জনের খোঁজার জন্য তাগাদা দিচ্ছে। স্যার, কিছু খবর কালেক্ট করতে পেরেছি। ম্যামের বিষয় বলেই কিছু কাগজ আর কিছু ছবি দিল, যেখানে দেখা যাচ্ছে মেঘা বোরকা পরে 203 নম্বর রুমে ঢুকলো। এরপরের ফুটেজ নেই। এরপর মেডিকেলের বাইরে কোনো এক ব্যক্তির সাথে মেঘাকে দেখা যাচ্ছিল। এরপর আর কিছু নেই। স্যার, আমার মনে হচ্ছে ম্যাম নিজে থেকেই পালিয়েছে। ছবিতে তো তাই বলছে। তা নাহলে আপনি ভাবুন, এত কিছু তো প্ল্যান ছাড়া সম্ভব না, ম্যামের গায়েব হওয়াটা। আর্জেন্ট সব শুনে পেপার ওয়েটটি দূরে দেওয়ালে ছুঁড়ে মারল। এরপর সবাইকে বের হয়ে যেতে বলে আর্জেন্ট দরজা লক করে দেয়। এরপর ফুটেজের ছবিটা সামনে নিয়ে ক্রোধ মিশ্রিত চোখে তাকিয়ে বাঁকা হাসি হাসলো। আমার থেকে পালিয়ে ঠিক করনি জান। আমার নরম কিছু যখন তোমার এই পদক্ষেপ নিয়েছে তখন আমাকে আমার ফর্মে ফিরতে হবে। খুব সাহস দেখিয়ে ফেলেছ গো জান। এত সাহস যে ভালো না জান। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এরপরে সব কিছুর জন্য তুমি দায়ী হবে, মাইন্ড ইট। নিস্তব্ধ রাতের পাশাপাশি চারিদিকে ঝিঝি পোকার চড়াচড়ি হলেও শহরে তার রেস্টটুকুও নেই। আর সেই নিস্তব্ধ রজনীতেও কারোর গভীর ভাবনায় কোনো কিছু বোঝার চেষ্টা করছে। মেঘার এলোকেশি চুলগুলো অবাধ্য খোপা ছাড়িয়ে ছড়িয়ে আছে চারিপাশে। কিছুক্ষণ আগে তার ঘুম ভেঙেছে আর নিজেকে পুরো এক অন্য রুমে আবিষ্কার করেছে। সে বুঝতে পারছে না এখানে কেমন করে এলো সে। এরপর অনেকক্ষণ দরজা খোলার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। কিন্তু সে এখানে কিভাবে? এটা তো আদ্রর বাড়ি নয়। সে তো তার বাবার সাথে দেখা করতে 203 নম্বর রুমে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক। মেঘা বোরকা পরে 203 নম্বর রুমে ঢুকেই তার আব্বুকে দেখতে পায় আর অমনি দৌড়ে ছুটে যায়। আব্বুকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করতে থাকে। এতদিন যে তার ছত্রছায়া থেকে দূরে ছিল, আর আজকে এত কষ্টের পর তার দেখা পেল। হ্যাঁ, মেঘা আগে থেকেই প্ল্যান করে আদ্রিয়ানের সাথে হসপিটালে এসেছে, কারণ তার আব্বু আগে থেকেই তাকে বিষয়টি তার এক গার্ড দ্বারা জানিয়ে দিয়েছিল যে আদ্রিয়ানদের বাড়িতে মালি সেজে এসেছিল। এই যে আম্মু, এইভাবে কান্না করলে কিন্তু আব্বু আর আসবে না। দেখি দেখি, কান্না করতে করতে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছ। কি কাণ্ড দেখো তো। এই ভাবলাম আমার মাটাকে ভালো করে দেখবো, চোখের স্বাদ মেটাবো, কিন্তু না, সে আর কিভাবে। বলে আলতাপ মন খারাপ করার ভান করে। এতে মেঘা অশ্রুসিক্ত মুখে আব্বুর দিকে তাকিয়ে হেসে দিল। আব্বু, তুমিও না আর এত রিস্ক নিয়ে কেন আসতে গেলে বলো তো? জানোই তো আদ্র কেমন, আর তুমি জানলেই বা কিভাবে আমি আদ্রর কাছে। সে অনেক কথা আম্মু, এসব তোমার ছোট্ট মাথায় ঢুকবে না। আব্বু, তুমি আমাকে যতটা ছোট ভাবো আমি ততটা ছোট নই। আর তোমার প্রাপ্ত ট্রেনিং আমার মধ্যেও আছে, কিন্তু তাই আমাকে একদম নরম ভাববে না। বলেই মেঘা মুচকি হাসি দিল। শোনো আম্মু, তুমি যে জায়গায় আসো সেখানে একদম সেভ আসো, কারণ আমি আদ্রিয়ানকে যতটুকু জানি সে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমাকে রক্ষা করবে। তার জন্যই আমি এখনো তোমাকে সেখানে থাকার পারমিশন দিচ্ছি। কিন্তু আব্বু, এইভাবে আর কতদিন? আমার তো বন্দি জীবন একদম ভালো লাগছে না। এটা সত্যি যে আমার আগে খারাপ লাগলেও এখন তেমন একটা
বলে মেঘা চুপ হয়ে গেল। আব্বুর সামনে কিসব কথা বলছে সে? আসলেই মাথাটা গেছে ওই অসভ্য লোকটার পাল্লায় পড়ে। কি আম্মু, কারো মায়ে জড়িয়ে গিয়েছো কি? বুড়ো উঁচু করে মেঘাকে জিজ্ঞেস করে, পরে হালকা হেসে মেঘার মাথায় হাত বুলিয়ে দেয়। মেঘাও লজ্জা পায় নিজের কাজে।